ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সুবিধাগুলো এক জায়গায় আনতে চান তারেক রহমান। চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান, কাল বক্তব্য রাখবেন সমাবেশে। নির্যাতনের মুখেও দেশ ছেড়ে পালাননি জামাত নেতারা, বলেছেন ডাক্তার শফিকুর। বাংলাদেশের উপর কারো খবরদারি সহ্য না করার হুঁশিয়ারি। স্বাধীনতার বিপক্ষে ছিল দাঁড়িপাল্লা, বলেছেন মির্জা ফখরুল। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাহিদের। কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল বাণিজ্যই মুসাব্বির হত্যার কারণ, জানিয়েছে পুলিশ। খুনের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ। ভারতে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। সুযোগ পেল স্কটল্যান্ড, নতুন সূচি প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত বেশি গণতান্ত্রিক চর্চা হবে, মানুষ তত বেশি জনকল্যাণে কাজ করবে। মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে তিনি বলেন, যে পরিকল্পনায় করা হোক না কেন, আগে সবার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সুবিধাগুলো এক জায়গায় আনতে চান বলেও জানান তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্টে দেখুন বিস্তারিত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ নামে রিলস প্রতিযোগিতার আয়োজন করা হয় বিএনপির পক্ষ থেকে। সেই প্রতিযোগিতার বিজয়ী 10 জনের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান ও ব্যারিস্টার জায়মা রহমান। শনিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলাপকালে উঠে আসে শিক্ষা খাতে দুর্নীতি সহ দেশের নানা সমস্যার কথা। তারেক রহমান বলেন, সবার আগে প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব, তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। জায়গায় পৌঁছতে সময় লাগবে, আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে, ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির ভাবনাগুলো তুলে ধরেন তারেক রহমান। বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের। এগুলো কাইন্ড অফ হ্যাফাজতভাবে চালু আছে, ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। দুটো বিষয় আমাদেরকে বাই এনি মিনস আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যেই পরিকল্পনাই করি না কেন, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, এনভায়রনমেন্ট হোক, খেলাধুলার ব্যাপারে হোক, যেটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ মানুষ যেটা বলেছে, আমাদের ছোট বোন বলেছে যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে, দুর্নীতিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে বিভিন্ন পর্যায়ে, আমাদেরকে চেষ্টা করতে হবে এইটাকে এই দুটো জিনিসকে যদি আমরা খুব একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। জাইমা রহমানের মতে, সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতাই পারে সাইবার বুলিংয়ের মতো ঘটনা কমাতে। আগে 2002-2003 সময় যে অ্যাসিডদের যে অ্যাড দেখানো হতো, তো আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে, কারণ কিছু হচ্ছে না, কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তো বা আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তো বা তরুণরাই কোনো সলিউশনস বের করতে পারবে। তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি হাতে কলমে দক্ষতা অর্জনের উপর জোর দেন তারেক রহমান। অনেক বড় বিষয় দেশ পুনর্গঠন, আমরা শুরু করি কাজ, ইনশাল্লাহ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, তারেক রহমানের চট্টগ্রামের সফর নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জবাব,
আজকে সন্ধ্যার পর 7:35 তিনি চট্টগ্রামের হযরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। তারপরে তিনি চট্টগ্রাম নগরীর একটি হোটেলে অবস্থান করছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পোলো গ্রাউন্ড মাঠে, যেখানে আগামীকালকে তারেক রহমানের নির্বাচনী যেই জনসভা সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় 20 বছর পর তারেক রহমান চট্টগ্রামের মাটিতে পা রাখলেন এবং তার এই সফরকে ঘিরে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চের সামনে দূর দূরান্ত থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আজকেই চলে এসেছেন। অনেকেই কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যেই সভামঞ্চ আছে সেটি তিনি পরিদর্শন করেছেন এবং সবার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন এবং আর হয়তোবা রাতের মধ্যেই বাকি প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নেতাকর্মী ইতিমধ্যেই মাঠে এসে অবস্থান নিয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। তারেক রহমানের আগমনে তারা উচ্ছ্বসিত এবং আগামীকালকে তারেক রহমান যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের মাধ্যমে তারা 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের দিক নির্দেশনা তারা পাবেন এবং চট্টগ্রাম নগরী সহ জেলা যেসব সমস্যা রয়েছে সে বিষয়ে স্থানীয় নেতারা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন এবং তারেক রহমানও দীর্ঘদিন ধরেই তিনি কি সমস্যা রয়েছে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা সে বিষয়ে তিনি অবগত আছেন এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি আগামী দিনে তার যে পরিকল্পনা সেটিও আগামীকালকে তিনি উপস্থাপন করবেন। তো চট্টগ্রামে আপনারা দেখাতে পারছি নিশ্চয়ই যে চট্টগ্রামে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাদের প্রিয় নেতাকে আগামীকালকে দেখবেন এবং তার কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন এবং নির্বাচনের মাঠে তারা কাজ করবেন এবং বিএনপিকে এবং ধানের শীষকে জয়ী করতে তারা সব ধরনের প্রচেষ্টা চালাবেন। আগামীকালকে তারেক রহমান সেই নির্দেশনাই দিবেন এবং তারা উজ্জীবিত হয়ে তাদের বাড়িতে ফিরে যাবেন এবং ধানের শীষে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবেন, এমনটাই বলছেন এখানকার নেতাকর্মীরা। তো এই ছিল চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী জাহাঙ্গীর আকন্থ জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফর সম্পর্কে বিস্তারিত। 20 বছর 7 মাস পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। রবিবার সকালে পলো গ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে সমাবেশকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে 20 থেকে 30 লাখ লোকের সমাগম হবে বলে মনে করছেন দলের সিনিয়র নেতারা। বিএনপি আর গণতন্ত্র এক শব্দ উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমাবেশটি শুধু বিএনপির নয়, সর্বস্তরের মানুষের সমাবেশে পরিণত হবে। এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে রংপুর, গাইবান্ধা, বগুড়া আর সিরাজগঞ্জে জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিপদের সময় যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের বসন্তের কোকিল আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জয়ী হলে বদলে দেবেন বাংলাদেশের চিত্র। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বিপদের সময়ে যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের বসন্তের কোকিল বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, চরম বিপদের সময়ও জামায়াত নেতারা দেশ ছেড়ে যাননি, তাই বসন্তের অতিথিদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। গাইবান্ধার পলাশবাড়ির জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের নদীগুলো বাঁচানোর বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের। নদীর জীবন ফিরে আসবে, নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। এর আগে দিনের শুরুতে রংপুরের বামনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ডক্টর শফিকুর রহমান। পরে আবু সাইদের পরিবারের সঙ্গে সময় কাটান। সাংবাদিকদের সাথে আলাপে জামায়াতের আমির বলেন, দেশের মাটির সম্মান রক্ষা করতে প্রয়োজনে আবু সাইদের মতো রক্ত দিতে প্রস্তুত তারা। ভোটের দিন পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, নতুন লুটেরাদের আটকাতে না পারলে উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না।
গাইবান্ধার পর বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। সবাইকে নিয়ে দেশ গড়তে চান জানিয়ে বলেন, যদি সরকার গঠনের সুযোগ পান তাহলে জনগণের একটি টাকার ওপরেও হাত বসাবেন না। 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় তিনি আরো বলেন, আধিপত্যবাদকে লাল কার্ড দেখিয়ে সামনে এগুতে হবে। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। কোন রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হোক, বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না। পরে সিরাজগঞ্জ শহরের সরকারি ইসলামিয়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে বলে জানান তিনি। নির্বাচনে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। সবকিছুতে চুর এবং ডাকাতের আনাগুনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না, বসানোর সাথে সাথে ধসে পড়ে যায়। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। জনসভায় স্থানীয় জামায়াত নেতারাও বক্তব্য রাখেন। আজকে বাংলাদেশের সর্বত্র। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংখ্যালঘুদের সম্পদ ও জীবনের নিরাপত্তার আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদরের জাটিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসংযোগের সময় তিনি এসব কথা বলেন, কেউ ভয় পাবেন না, আপনাদের সকল ধরনের সম্পত্তি ও জীবনের নিরাপত্তার নিশ্চয়তায় বিএনপি সব সময় পাশে থাকবে। তিনি আরো বলেন, এদেশে সকলের অধিকার সমান, সেভাবে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। যারা দেশের স্বাধীনতায় চায়নি তারা এখন ভোট চাচ্ছে। এর আগে ঠাকুরগাঁও সদরের কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দাঁড়িপাল্লা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাই এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এরপর সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মির্জা ফখরুল। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি বিএনপির পক্ষ থেকে যে আমরা আপনাদের নিরাপত্তা, আপনাদের সম্পত্তি, আপনাদের জীবনের নিরাপত্তার জন্য সবসময় আপনাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। সবসময় আমরা সবসময় মনে রাখবেন যে আপনারা সংখ্যালঘু নন, আপনারা এই দেশেরই সন্তান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী জনসংযোগ এবং প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীরা। পরিবর্তনের রাজনীতির মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দিয়েছেন তারা। রিপোর্ট করছেন মোবাশ্বির আহমদ। রাজধানীতে চলছে বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা প্রতিশ্রুতি পূরণের আশ্বাস নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। শনিবার দুপুরে পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকায় গণসংযোগ করেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এ সময় এলাকার বিভিন্ন অলিগলিতে প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। বলেন, নির্বাচিত হলে এলাকার যানজট নিরসনে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ করেন, পরাজয় বুঝতে পেরে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত জামায়াত। যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাই আসলে এখন থেকেই একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাচ্ছে, যাতে তারা যদি হেরে যায়, যেটা সমূহ সম্ভাবনা রয়েছে, তাহলে যাতে নির্বাচনটিকে বিতর্কিত করতে পারে। কোনো ধরনের সংঘর্ষে যাওয়া যাবে না, কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা যাবে না এবং আমরা সকলেই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভোটাররাও স্বস্তিতে গিয়ে ভোটটা দিতে পারে। দুপুরে নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ করেন ঢাকা 9 আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁও জোরপুকুর খেলার মাঠে এই গণসংযোগ করেন তিনি। এলাকার মাদক সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। বলেন, নির্বাচিত হলে প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকবেন তিনি। শূন্য সহনশীলতা, এটাই হবে আমাদের নীতি। মাদকের সাথে আমাদের দলের কোনো কর্মী যদি আমাদের সম্পৃক্ত থাকে, কোন নেতা যদি সম্পৃক্ত থাকে, আমরা তাদেরকে দল করতে দেব না। এদিকে মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক। মিরপুর 6 নম্বর এলাকার ট ব্লকের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন এবং এলাকাবাসীর হাতে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন। আমরা কোনো চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে
মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। মিরপুরের 7 নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ঢাকা 14 আসনকে স্মার্ট এলাকা হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন তার মা ইসমত আরা হোসেন। মায়ের প্রত্যাশা, সর্বস্তরের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন তার সন্তান। শনিবার অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা হোসেন ঢাকা 6 আসনের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। পুরান ঢাকার 42 নম্বর ওয়ার্ডের ধোলাইখাল এবং এর আশপাশের এলাকায় ছেলে ইশরাক হোসেনের পক্ষে ভোট চান তিনি। এ সময় ভোটারদের কাছে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন এবং মহিলা দলের সদস্যরাও গণসংযোগে যোগ দেন। পরে গণমাধ্যমকে ইসমত আরা হোসেন বলেন, একজন মা হিসেবে ছেলের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। ইশরাক হোসেনের পক্ষে জনগণের ব্যাপক সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। আমি একজন মা হিসাবে এসেছি এখানে আমার ছেলের জন্য আর জনগণের কাছে। এখানে আমার এখন অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। 91-এ আমি আমার স্বামীর জন্য এখানে এসেছি, আমার হাজব্যান্ডের জন্য ঘুরেছি এই সমস্ত এলাকায়। আমার খুব মনে পড়ছে সেসব কথা। তো এখানে মানুষের যে এত সহযোগিতা, এত আন্তরিক, এত উচ্ছ্বাস তাদের, সেই দেখে আরও বেশি ভালোও লাগছে, খারাপও লাগছে, ভিতরে কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও আমি চাই যে আমার ছেলে সবার দোয়া নিয়ে এগিয়ে যাক, সবার প্রত্যাশা পূরণ করুক, সফল হোক। একটি দল নির্বাচনী প্রচারণায় ফ্যামিলি এবং কৃষি কার্ডের নামে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। দ্বিতীয় দিনের মতো শনিবার নিজের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ঢাকা 11 আসনের 10 দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন সকালে রাজধানীর ভাটারা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতীকের পক্ষে প্রচার করেন তিনি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সার্বিক পরিস্থিতি মোটামুটি ইতিবাচক, কিন্তু কিছু জায়গায় আমরা প্রতিবন্ধকতা ফেস করছি। আমাদের ব্যানার ফেস্টুন এগুলা ছিঁড়ে ফেলা হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে এবং একটা চাপা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কর্মী সমর্থকদেরকে আসসালামু আলাইকুম বিভিন্ন জায়গায় এটা থ্রেট করা হচ্ছে যে নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে বা শাপলাগুলির পক্ষে থাকলে। তো এইটা আসলে আমরা সবসময় শুনে আসছি বাংলাদেশের নির্বাচন এটা হয়, আমাদের তো আশা প্রত্যাশা যে এবার এটা হবে না। ভোটারদের কাছে ছুটছেন এনসিপির অন্য প্রার্থীরাও। ঢাকা 18 আসনের জোট মনোনীত এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম এদিন প্রচারণা চালান উত্তরার 11 নম্বর সেক্টরে। নামাজের পরে লিফলেট বিতরণ করলাম, সেখানে মানুষ নিজের থেকে স্বতঃস্ফূর্ত খুঁজে নিচ্ছে। সেইটা কিন্তু একটা নতুন কিছু বার্তা দিচ্ছে যে তারা মানুষ পরিবর্তন চায়, মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মানুষ দুর্নীতিবাজ চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মানুষ তার অধিকারের জন্য আজকে ঐক্যবদ্ধ। জাতীয় নির্বাচনের প্রচারের পাশাপাশি হা ভোটের পক্ষেও প্রচার চালাচ্ছেন এনসিপির প্রার্থীরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচারের জবাব দিতে তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন ঢাকা 8 আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার সকালে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় নিজের নির্বাচনী এলাকার তরুণ বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, খেলার মাঠ ও গ্রন্থাগারের ব্যবস্থা করার আশ্বাস দেন। বলেন, কোনো প্রতিশ্রুতি নয়, নির্বাচিত হলে যা যা প্রয়োজন সবই করবেন তিনি। ঐক্যবদ্ধভাবে একটি গ্রুপ দেশে এবং বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তো এই অপপ্রচারের জন্য আমি অনুরোধ রাখবো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা তোমরা এই অপপ্রচারটা আসছে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ম্যাক্সিমাম, তোমরা যারা, আমি বলছি না যে আমার জন্য তোমার সোশ্যাল মিডিয়ায় বসবা, যখন ব্যবহার করো যদি সুযোগ হয়, যখন তোমার নজরে আসবে, তোমরা দু একটা ছোট ছোট করে জবাব দিতে পারো, আমার মনে হয় আমার জন্য হেল্প হবে। এটা তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও।
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালের এই দিনে কুয়ালালামপুরে মারা যান কোকো। কোকোর মৃত্যুবার্ষিকীতে সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপি নেতারা। তারা প্রয়াত কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। কবর জিয়ারত শেষে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হন। 111 এবং আওয়ামী লীগ সরকারের শারীরিক এবং মানসিক নির্যাতনের কারণে মারা যান কোকো। তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন। ইসির নিয়ম অনুযায়ী প্রচারণা চালাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। তার বক্তব্য প্রশংসিত হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। পরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে ঠিক সেই দিন থেকেই তিনি দেশের একজন প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে শুরু করেছেন। বরং এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিলে কোকোর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নীরবে নিভৃতে কাজ করে গেছেন মরহুম আরাফাত রহমান কোকো। রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক। ক্রিকেটকে পেশাদার কাঠামোয় গড়ে তোলা, বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ সব ক্ষেত্রেই তার অবদান অনস্বীকার্য। প্রচারের আড়ালের থেকে দেশীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে দেওয়ার এই কারিগর আজও ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে আছেন সম্মান আর ভালোবাসায়। ক্রীড়াঙ্গনে তার অবদানগুলো নিয়ে আলোচনায় থাকছে আলিফ চৌধুরী রিপোর্টে। মরহুম আরাফাত রহমান কোকো, যিনি ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক ব্যতিক্রমী ও নীরব সংগঠক। রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে ক্রীড়া ব্যবস্থাপনায় তিনি যে অবদান রেখে গেছেন তা আজও দেশের ক্রীড়াঙ্গনে গভীরভাবে স্মরণীয়। 1969 সালের 12 আগস্ট জন্মগ্রহণ করা কোকো পড়াশোনা শেষে সরাসরি রাজনীতিতে না গিয়ে নিজেকে যুক্ত করেন ক্রীড়াঙ্গনে। শুরুতে যুক্ত ছিলেন ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের সঙ্গে। পরে এমন এক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন, যখন দেশের ক্রিকেট ছিল কাঠামোগত সংস্কারের মুখোমুখি। আমরা তো অবশ্যই ওনারকে সবসময় আমরা স্মরণ করি, বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে ওনার যে অবদান সেটাকে আমরা প্রতি বছর গভীর শ্রদ্ধা ভরে কিন্তু আমরা পালনও করি এবং সেটাকে অনুসরণও করি। তো অবশ্যই আমরা যদি আগামী দিনে সরকার গঠন করতে পারি, ওনার যে স্মৃতি সেটা তো ধরে রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং ওনার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ধন্যবাদ। 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন মামলার কারণে তাকে দেশ ছাড়তে হয়। চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানকালে 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। তার মৃত্যুতে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর পর তার জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে কতটা ভালোবাসা ও সম্মান তিনি সাধারণ মানুষের কাছ থেকে অর্জন করেছিলেন। প্রচার বিমুখ সাদাসিধে এই ক্রীড়া সংগঠক আজও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য নাম হয়ে স্মরণীয় হয়ে আছেন। আলিফ চৌধুরী, বাংলা ভিশন। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান শফিকুল ইসলাম। বলেন, এই হত্যাকাণ্ডের অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, বিদেশে অবস্থানরত দিলীপ ওরফে বিনাশের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দিলীপ আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী।
কারওয়ান বাজার কেন্দ্রিক 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। ভারতে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। সুযোগ পেল স্কটল্যান্ড। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নতুন সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। অবশেষে শঙ্কাই হলো সত্যি, 2026 টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশে দীপু চন্দ্র দাস নামে একজনের হত্যার ইস্যুতে কলকাতা নাইট রাইডার্স দলে থাকা বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে আইপিএলের ম্যাচ হতে না দেওয়ার হুমকি দেয় ভারতের উগ্রপন্থী গোষ্ঠী। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দেশে গত 3 জানুয়ারি কেকেআর বাদ দেয় মুস্তাফিজকে। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েনে নিরাপত্তাজনিত উদ্বেগে টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। আইসিসির সাথে বৈঠক করে ও মেইল দিয়ে কয়েক দফায় অনুরোধ করে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নিতে, কিন্তু আইসিসি সেই অনুরোধ নাকচ করে দেয়। বাংলাদেশ সরকারও অটল থাকে নিজেদের সিদ্ধান্তে। সবশেষ গত বুধবার জরুরি বৈঠকের পর বিসিবিকে সতর্ক করে দিয়ে আইসিসি জানায় বাংলাদেশ ভারতে খেলতে রাজি না হলে তাদের বাদ দেওয়া হবে। সিদ্ধান্ত বিবেচনার জন্য সময় দেওয়া হয় 24 ঘন্টা। সেই সময় পার হওয়ায় দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ সহ শীর্ষ কর্মকর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইসিসি। আইসিসি জানায় 3 সপ্তাহের বেশি সময় ধরে বিসিবির সাথে একাধিক বৈঠক ও আলোচনায় অংশ নেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই, তাই বিসিবির ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ গ্রহণযোগ্য হয়নি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তা বোর্ড সদস্যদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, বিসিবির দাবিগুলো আইসিসির নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই অন্য দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া কোনো বিকল্প ছিল না। সেই দেশ হলো স্কটল্যান্ড। চিঠির কপি বিসিবির সভাপতি আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়। একই সাথে ক্রিকেট স্কটল্যান্ডকেও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। ব্যাখ্যায় আইসিসি জানায়, স্কটল্যান্ড হচ্ছে সর্বোচ্চ র্যাঙ্কধারী টি-20 দল, যারা আগে থেকেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। বর্তমানে তারা র্যাঙ্কিংয়ে 14তম স্থানে আছে, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে। ভারত ও শ্রীলঙ্কায় আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপ। নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড, তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে এমন অভিযোগের কোনো সত্যতা নেই, পুরোটাই অপপ্রচার বলে জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মাহাদি আমিন বলেছেন, সার্বভৌমত্ব রক্ষা করাই বিএনপি রাজনীতি। এ সময় তারেক রহমানের প্রথম নির্বাচনী সফরে অংশ নেয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানান, রবিবার চট্টগ্রাম সহ 4 জেলায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল সকালে স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 শিক্ষার্থীকে নিয়ে ইউথ পলিসি টকে অংশ নেবেন তারেক রহমান। চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লায় যথাক্রমে 14গ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলাদা নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এরপর যাত্রাপথে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অপকৌশল বা অজ্ঞতা যেটাই হোক, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যে এখানে ইতিবাচক রাজনীতি হবে, কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। কারণ বিএনপির রাজনীতি মানেই তো বাংলাদেশপন্থী রাজনীতি। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে রাজনীতি, সেখানে হচ্ছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতায়ন, এটিকে কেন্দ্র করেই তো বিএনপির রাজনীতি। জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটে যোগ দিল বাংলাদেশ লেবার পার্টি। শনিবার রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুদ। এ সময় তিনি বলেন, জুলাই চেতনাকে ধারণ করে ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে আগামীতে কাজ করবে 11 দল। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় জামাত। এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দীর্ঘ 17 বছর যাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী কাজ করেছেন, 5 আগস্টের পরে তাদের মধ্যে ফ্যাসিবাদী আচরণ দেখেছেন।
ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে প্রচার চালিয়েছেন তার আত্মীয়রা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিকেলে পুরান ঢাকার গেন্ডারিয়া এবং ধূপখোলা এলাকায় প্রচারণা চালিয়েছেন ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন। এদিন পুরান ঢাকার 45 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান তিনি। এই সময় সাধারণ জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইশফাক। একই দিনে পুরান ঢাকার 44 নম্বর ওয়ার্ডে ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান মাসরুর হোসেন। ইশরাক হোসেন নির্বাচিত হলে এলাকাবাসীর কষ্ট লাঘব হবে বলেও জানিয়েছেন তিনি। এমন একটা মানুষের জন্য কথা বলতে আসছে যে শুধু খালি আমার ভাই না, উনি আপনাদের সন্তান, আপনাদেরই এই আসনেরই সন্তান, আপনাদের মধ্যে একজন, আর এমন একজন যিনি কখনো ক্ষমতার পর্যায়ে কিন্তু কখনো তিনি ছিলেন না। দিনের আরো কিছু ঘটনা নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গণতন্ত্রে ফেরাতে হলে নির্বাচনের বিকল্প নেই বলেছেন ঢাকা 2 আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। ফেনী 2 আসনে নিজ নির্বাচনী কার্যালয় উদ্বোধন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। অভিযোগ করেন নির্বাচনে একটি দল থেকে ভয়ভীতি দেখানোর। নির্বাচনী প্রচারণায় জমজমাট নোয়াখালী 2 আসন। সেনবাগে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী 4 আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। দেশের মানুষ আর কখনোই স্বাধীনতা বিরোধী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বলেছেন শরীয়তপুর 2 আসনের বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণ। নাগরিকের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নে তিনি এই কথা বলেন। খুলনার ডুমুরিয়ায় খালেদা জিয়ার জন্য প্রার্থনা ও সনাতনী সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রংপুরে নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর 3 আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন গণভোটে যারা হ্যাঁ ভোট দিতে বলছে তারা নাৎসিবাদের দোসর। খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি গ্রামে 2 পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আহত বিমল ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আব্দুর রশিদ ও আলামিন নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টা নিয়ে কেউ যাতে পাহাড়ি বাঙালি ইস্যু তৈরি করতে না পারে সেজন্য সকল মহলের সহযোগিতা চেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন। দেশের নির্মাণ খাতে রেডিমিক্স কংক্রিট চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার করেছে ক্রাউন সিমেন্ট। ঢাকার একটি হোটেলে এতে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশ নেন। সেমিনারে জাতীয় অবকাঠামো উন্নয়নে মানসম্মত নির্মাণ, টেকসই উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে রেডিমিক্স কংক্রিটের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এম শামীম জেড বসুনিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক উদ্দিন। সেমিনার সঞ্চালনা করেন প্রফেসর ডক্টর রাকিব আহসান। বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে এসবিএসি ব্যাংক। গাজীপুরের সারা রিসোর্টে 2 দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মইনুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ আইয়ুব, এ.কে.এম. দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শাহেদুল হক, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার ও জিয়াউর রহমান জিয়া। বিজনেস সেশন পরিচালনা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভুঁইয়া। আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ রাফাতুল্লাহ খানের সভাপতিত্বে পর্ষদের পরিচালক মোহাম্মদ শাহিনুল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও ব্যাংকের শীর্ষ নির্বাহীরা। কক্সবাজারে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনার পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এমডি অঞ্জন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আইসিসির বাদ দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে না বোর্ড, বিসিবির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
সরকারের সিদ্ধান্ত ডিউ টু সিকিউরিটি কনসার্ন তারা মনে করেন যে ইন্ডিয়ায় যে আমাদের জন্য খেলাটা সেফ না। আইসিসি বলেছিল 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করতে। আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সাথে যে এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না। আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি, যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কা আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা ভারতে যেয়ে আমরা খেলতে পারছি না, আমাদের স্ট্যান্স ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না। আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলো এক জায়গায় আনতে চান তারেক রহমান। চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান, কাল বক্তব্য রাখবেন সমাবেশে। নির্যাতনের মুখেও দেশ ছেড়ে পালানির জামায়াত নেতারা, বলেছেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের ওপর কারো খবরদারি সহ্য না করার হুঁশিয়ারি। স্বাধীনতার বিপক্ষে ছিল দাঁড়িপাল্লা, বলেছেন মির্জা ফখরুল। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাহিদ ইসলামের। কারণ বাজারের চাঁদাবাজি এবং দখল বাণিজ্যই মুসাব্বির হত্যার কারণ জানিয়েছে পুলিশ। খুনের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ। ভারতের না খেলার সিদ্ধান্তে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। সুযোগ পেল স্কটল্যান্ড, নতুন সূচি প্রকাশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।